ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে, কেউ কেউ একটা জরিপ করে, কেউ কেউ নিজস্ব। আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে? কেউ কেউ বলছেন এবার আপনারা 91-এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল, এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে, এটা কি আপনার মনে হয় যে মানে মহান বিএনপি? আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তবে আমরা জরিপ করেছি এবং আরো করব। বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন, এবং জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য? রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য। সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে, আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে। এটা আমার 1 নম্বর প্রায়োরিটি। 1 নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে, আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, আমরা তার সম্পূর্ণ বিরোধী। ওকে, এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে, আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটিই বাতিল করছেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে। আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন, যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার? মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি, আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই। আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে, আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানু, এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয়। ভারতের সাথে আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কনফ্লিক্টে দেখতে পাচ্ছি। ভারতের সাথে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না, এইটা একটা অভিযোগ। আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো, এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থাই নেয় নাই এখন পর্যন্ত। আসলে বাংলাদেশের নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার এখন দায়িত্বে আছেন, আমি ক্ষমতায় বলবো না, এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে, উনি দায়িত্বে আছেন। উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে, তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে? সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা। আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে। চুক্তি সম্পাদন হয়েছে 2টা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে। সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু 2টা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই, ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট, বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট। এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে। 10টা 42 বাজে, আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো 2-1 মিনিটের মধ্যে এটা উত্তর দিতে পারবো? প্লিজ প্লিজ প্লিজ, সেইটা হচ্ছে যে ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে, কেউ কেউ একটা জরিপ করে, কেউ কেউ নিজস্ব। আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে? কেউ কেউ বলছেন এবার আপনারা 91-এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল, এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে, এটা কি আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তবে আমরা জরিপ করেছি এবং আরো করব। আচ্ছা, আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহ সৃষ্টি হয় নাই, সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে। আর আমরা এখন নির্বাচনী আবহ কিছুটা এসেছে, সকল অ্যাক্টর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন, তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব, তখন বোঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে তফাৎটা কতটুকু। আর যেটা বললেন যে কাউকে খাদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া, আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না, আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা। আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই, দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন চাবেন না, ফেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে
তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে এই প্রসঙ্গে? থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া, আমাদের 24-এর এই পরিবর্তন পাওয়া, এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি, মূল্যায়ন করি এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয়, বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি। ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে। কোনো অন্যায়, সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি কারোর সাথে থেকে থাকে, আমি যেন অন্যায়ের সঙ্গী না হই, কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয়। 2 নম্বর, যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা, সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যোদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার। এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক, যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন, যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা, আপনারা এটা করতে থাকুন। আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত। নির্বাচন কমিশন স্বীকার করেছে, সরকার স্বীকার করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা উদ্বিগ্ন। আপনাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, যারা বিশেষ করে প্রবাসে আছেন। ভোটের অধিকার ছাড়া অনেকগুলো বেসিক জিনিস আছে, আমি বারবার এগুলা বলেছি, সেগুলো আমাদের কনসার্ন এবং আমরা কমিটেড। দেশ এবং বিদেশে যারাই আমাদের আছেন তাদের অধিকারের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না, ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সময় দিয়েছেন, আপনার জরুরি কাজ আছে, নাহলে আমরা আরো কিছুক্ষণ আপনার সাথে কথা বলার এটা সুযোগ নিতাম। ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের সেই সুযোগ আরো হবে।